সালামু আলাইকুম। এখন তোমাদের সাথে তোমাদের ইকোনমিক্স এর প্রথম অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিক অধ্যায়গুলোর এমসিকিউ ভিডিও দিব। ইনশাআল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। এক নম্বরে বলেছে অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? আমরা জানি এটিকে বলে দুষ্প্রাপ্যতা। শুধু এমসিকিউ পড়লে হবে না, এর পাশাপাশি যে এক্সট্রা করে তথ্য দিয়েছে সেগুলো একটু চোখ বুলিয়ে নিলে তোমাদের পরীক্ষায় অনায়াসে অনেক বেশি কমন পড়বে। মানুষের অভাবের তুলনায় প্রয়োজনীয় সম্পদের অপ্রতুলতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে। দুষ্প্রাপ্যতা মানে আমরা জানি পৃথিবীতে সব সম্পদই সীমিত, এই সম্পদের সীমাবদ্ধতাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। সকল সমাজের মূল সমস্যা হলো সম্পদের সীমাবদ্ধতা। অসীম অভাব ও দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধনই হলো নির্বাচন। মানে তোমার অনেকগুলো অভাব আছে, তুমি কোন অভাবটা আগে বাছাই করবে এবং পূরণ করবে সেটাকেই বলা হয় নির্বাচন। এরপরে দেখো, দ্রব্যের দামের সাথে সমমুখী সম্পর্ক কিসের? সমমুখী সম্পর্ক হলো যোগানের। 2 নম্বর, চাহিদার তুলনায় সম্পদের যোগান ঘাটতি হলো কি? যোগান ঘাটতি হলো দুষ্প্রাপ্যতা। এর পাশাপাশি আমরা তথ্যগুলো দেখে নিই। সকল প্রকার অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা। কি রয়েছে? দুষ্প্রাপ্যতা। অভাবের গুরুত্ব অনুসারে কিছু অভাব পূরণের জন্য বাছাই করাকে কি বলে? নির্বাচন বলে। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে সীমিত সম্পদ নিয়োগ বিন্যাসই হলো অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক কার্যাবলী প্রাতিষ্ঠানিক কাঠামোকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক সমস্যা সমাধানের কার্যপর্যায় হলো উৎপাদন। কি? উৎপাদন। এরপরে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলে? উৎপাদন বলে। নতুন করে কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাকে বলা হয় উৎপাদন। অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন প্রধান অর্থনৈতিক সমস্যা। কি? প্রধান অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যার সমাধানের 4টি কার্যপর্যায় হলো উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ। এরপরে হলো মূলধন দ্রব্যের জন্য ব্যয়ের পরিমাণ হলো বিনিয়োগ। আয়ের একটি অংশ ব্যয় না করে জমা রাখাকে বলা হয় সঞ্চয়। 4 নম্বর দেখো, 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়টি সাদৃশ্য দেখা যায়? এখানে হলো যে সম্পদের কাম্য ব্যবহার, এই সাদৃশ্যটি দেখা যায়। মানুষের ব্যবহার্য সম্পদের সীমাবদ্ধতার জন্য কাম্য ব্যবহার করতে হয় সম্পদের। এরপরে হলো 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা হলো ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। বাংলাদেশ পড়ে মিশ্র অর্থব্যবস্থায়। প্রত্যেক অর্থব্যবস্থা সমর্থন করে সম্পদের কাম্য ব্যবহার। 5 নম্বরে দেখো, ধনতন্ত্রের অদৃশ্য শক্তিকে কি বলে? এটিকে বলা হয় দাম ব্যবস্থা। সমাজে বিভিন্ন ব্যক্তির আচরণ ও কর্মকাণ্ড পরিচালিত হয় অদৃশ্য শক্তি দ্বারা। ধনতন্ত্রের স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থার মূল্য নির্ধারণের প্রকৃতিকে বলে দাম ব্যবস্থা। কি বলে? দাম ব্যবস্থা। কোন দেশের মোট কর্মক্ষম জনগণকে বলে জনশক্তি। নির্দেশমূলক ও ইসলামী অর্থব্যবস্থার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক কল্যাণ। ব্যক্তিগত উদ্দেশ্যে সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে? এটি হলো পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা সর্বাধিক। ব্যক্তিগত উদ্যোগে সর্বাধিক স্বাধীনতা রয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ বেসরকারি উদ্যোগ থাকাকে বলে ব্যক্তিগত উদ্যোগ। সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃতি হলো মিশ্র অর্থব্যবস্থায়। ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন ঘটে ইসলামী অর্থব্যবস্থায়। জীবন ধারণের পূর্ণাঙ্গ দিক নিশ্চিত করে ইসলামী অর্থনীতি। শ্রেণী শোষণ অনুপস্থিতি কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য? এটি হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। ব্যক্তি মালিকানা স্বীকৃত হলো ধনতন্ত্র। সমাজের উচ্চ শ্রেণী কর্তৃক নিচু শ্রেণীর শোষণকে বলে শোষণ শ্রেণী। রাষ্ট্র কর্তৃক যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় শ্রেণী শোষণ নেই সমাজতন্ত্রে। বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানার সমন্বয় ঘটে মিশ্র অর্থ ব্যবস্থা। সম্পদের বন্টন ন্যায় বিচার ও ইনসাফপূর্ণ হয় ইসলামী অর্থনীতিতে। সামষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো ম্যাক্রো। এসেছে কোন শব্দ থেকে? আমরা জানি এটি ম্যাক্রোস শব্দ থেকে এসেছে। সামষ্টিক বা ম্যাক্রো শব্দটি এসেছে গ্রিক ম্যাক্রোস থেকে। অর্থনীতি সামগ্রীর দিক নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। এক ব্যক্তির আয়ের পরিবর্তে সামগ্রিক জাতীয় আয় পরিমাণ করা হয় সামষ্টিক অর্থনীতিতে। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখককে? বইটির লেখক হলো J.M. কেইন্স। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে অ্যাডাম স্মিথ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এটি আসতে পারে, ভালো করে দেখবে। দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখক ছিলেন জন মেনার্ড কেইন্স।
আধুনিক মাইক্রো ইকোনমি তত্ত্বের প্রবর্তক হলো জে.এম. কেইন্স। সর্বপ্রথম অর্থনীতিতে দুষ্প্রাপ্যতার ধারণাটি বর্ণনা করে এল রবিনস। এটিও খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস। 10 নম্বরে অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি, মানে এটি অর্থনীতিতে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগুলাকে দেখা হয়। মাইক্রো শব্দটির প্রতিশব্দ হলো ব্যষ্টিক। অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। অর্থনীতির অংশটিক চিত্র পাওয়া যায় ব্যষ্টিক অর্থনীতিতে। কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সুদুদয় সিদ্ধান্ত গৃহীত হয় সমাজতন্ত্র অর্থব্যবস্থায়। অর্থনীতিতে নির্বাচন প্রয়োজনীয়, কারণ অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এটি হবে সকল অভাব সমান গুরুত্ব, এটি হবে না, আমাদের সকল অভাব সমান গুরুত্ব হয় না। সম্পদের বিকল্প দক্ষ ব্যবহার সম্ভব, উত্তর হবে 1 এবং 3। সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে নির্বাচন। অভাবের তুলনায় সম্পদ সীমিত হওয়ায় মানুষকে করতে হয় নির্বাচন। সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার হয় সম্পদ নির্বাচনের মাধ্যমে। সকল অভাব সমান গুরুত্ব নয়, বিধায় করতে হয় নির্বাচন। মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্য সামগ্রিক দাম নির্ধারিত হয় বাজার চাহিদা ও যোগানের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দ্বারা। কেন্দ্রীয় কর্তৃপক্ষ, এটি হবে না, উত্তর হবে 1 নাম্বারটা। যে কোনো উৎপাদক স্বাধীনভাবে উৎপাদন করতে পারে মুক্ত বাজার অর্থনীতিতে। ক্রেতা বিক্রেতা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় দাম নির্ধারণ করে ধনতন্ত্রে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান মুক্তবাজার অর্থনীতিতে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের নির্দেশে দাম নির্ধারিত হয় সমাজতন্ত্র অর্থব্যবস্থায়। 13 নম্বর দেখো, নির্দেশমূলক অর্থনীতিতে দ্রব্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে উৎপাদক, ভূমিকা এখানে রাখে না। চাহিদা যোগান এখানে ভূমিকা রাখে না, ভূমিকা রাখে রাষ্ট্র। নির্দেশমূলক অর্থনীতিতে দ্রব্যের দাম নির্ধারণ করে রাষ্ট্র। ধনতন্ত্রের পণ্য উৎপাদনের জন্য সর্বাধিক স্বাধীনতা পায় উৎপাদক। ধনতন্ত্রে পণ্যের দাম নির্ধারিত হয় অদৃশ্য শক্তি দ্বারা। সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো জাতীয় আয়, সুদের হার, ফার্মের মুনাফা, এটি হবে না, উত্তর হবে 1 নাম্বারটা। সামষ্টিক অর্থনীতিতে ব্যক্তিগত আয়ের পরিবর্তে আলোচনা করে জাতীয় আয়। অর্থনীতিকে সামগ্রিকভাবে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির অন্যতম আলোচ্য বিষয় হলো সুদের হার। খুব বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এটি দেখবে। দেশের প্রকৃতি অর্থনীতি অবস্থা জানা যায় সামষ্টিক অর্থনীতিতে, কারণ এটি বিশদ আকারে আলোচনা করা হয়। ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে একজন বিক্রেতার যোগান নিয়ে, মানে ছোট পরিসরে। এরপরে দেখো, এখানে আমাদেরকে একটা পিপিসি রেখা দিয়েছে, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। পিপিসি রেখা আমাদেরকে দিয়েছে, আশা করি এই রেখাটা তোমরা সকলেই আঁকতে জানো। এখানে বোঝার বিষয় হলো সবচেয়ে বেশি 2টা, এখানে মাঝখানে একটা বিন্দু এবং বাইরে একটা বিন্দু। আমি যদি মাঝখানের বিন্দুতে কোনো পণ্য উৎপাদন করি, মানে এই এতটুকু উৎপাদন করলাম, আমি চাইলে এতটুকু পর্যন্ত করতে পারতাম, কিন্তু আমি মাঝখানের এতগুলো পণ্য নষ্ট করে ফেললাম। এটাকে বলা হয় সম্পদের অদক্ষ বন্টন। কি বলে? অদক্ষ বন্টন। আর এখানে যে বিন্দুটি আছে, এই বিন্দুতে আমি কখনো যেতে পারবো না, কারণ আমার সম্পদ এবং সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করলে আমি এই রেখা পর্যন্ত প্রোডাকশন করতে পারবো। কিন্তু আমার এই বিন্দুটাকে বলা হয়, এখানে বলা হয় অর্জনযোগ্য বিন্দু। এটাকে কি বলে? অর্জনযোগ্য বিন্দু। ধানের উৎপাদন যখন 0 হলে পাটের উৎপাদন কত? পাটের উৎপাদন কত? ধানের উৎপাদন যখন 0, তার মানে ধানের উৎপাদন এখানে, আর পাটের উৎপাদন তখন এতটুকু, তাহলে 0 থেকে B পর্যন্ত। তাহলে 0 থেকে B কোথায়? এখানে। ঘ নম্বর হবে উত্তর। দুটি উৎপাদন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন হবে OB, এগুলো আমরা দেখেছি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো AB। ধানের উৎপাদন OA হলে পাটের উৎপাদন হবে 0। ধানের উৎপাদন সর্বাধিক হলে এরপরে হবে OA, এগুলো আমরা জানি, এগুলো আগেই পড়েছো ভালো করে, আশা করি তোমরা। 16 নম্বর, চিত্রে কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে? অপূর্ণ ব্যবহার চিত্রের মধ্যে সিতে, এখানে অপূর্ণ ব্যবহার, সম্পদের অদক্ষ ব্যবহার বললাম না তোমাদেরকে, এটা হলো সি বিন্দু। সম্পদের অপূর্ণ ব্যবহার হলো বেকারত্বকে বোঝায়, কারণ ভালো মানের কর্মী না থাকা। এরপর দেখো, অপূর্ণ নিয়োগ বা বেকারত্বের নির্দেশ করে সি বিন্দু। পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করে এ বিন্দু। মানে এই যে কার্ভ রেখাটা আছে, এর এই বিন্দু, এই কার্ভ রেখাটা হলো যে পূর্ণ বোঝায়, মানে এখানে সর্বোচ্চটুকু উৎপাদন সম্ভব। ডি হলো অর্জনযোগ্য বিন্দু, এখানে কখনোই উৎপাদন করা সম্ভব হবে না, যদিও বা দীর্ঘমেয়াদে সেটা সম্ভব হয়, কারণ ভালো মানের মেশিনারি আনলে
এই বিন্দুটাও ফিল আপ করা সম্ভব হয়, কিন্তু এগুলা সব ক্ষেত্রে না বা ছোট পরিসরে হয় না, অনেক দীর্ঘ সময়ের বিষয় থাকে এখানে। দিলীপ কুমার স্যার বলেছেন এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিদ্যমান করা হয়। এই অর্থব্যবস্থাকে সরকারি উদ্যোগের উৎসাহিত করা হয়, আবার সরকারি নিয়ন্ত্রণের বিদ্যমান। এখানের মধ্যে নিঃসন্দেহে এটা মিশ্র অর্থব্যবস্থা হবে, যেমন বাংলাদেশি অর্থব্যবস্থা। ব্যক্তিগত ও সরকারি দুইটাই থাকে মিশ্র অর্থব্যবস্থায়। উন্নত অর্থব্যবস্থা হলো যে মিশ্র অর্থব্যবস্থা সরকারি উদ্যোগ অনুপস্থিত হলো ধনতন্ত্রে। ধনতন্ত্রের মধ্যে শুধু ব্যক্তি থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হলো যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় আয়ের সুষম বন্টন হয়। ইসলামী অর্থব্যবস্থায় বেকারত্ব অনুপস্থিতি হলো সমাজতন্ত্রে। 18 নম্বর, দিলীপ স্যার যে অর্থব্যবস্থার কথা বলেছেন তার মধ্যে দেখা যায়, তার মধ্যে কি কি দেখা যায়? ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা দেখা যায়, উৎপাদন বন্টন ভোগ ও পূর্ণ স্বাধীনতা এটাও দেখা যায়, মুদ্রাস্ফীতিও দেখা যায়। এরপরে হলো যে এখানের মধ্যে দেখো, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান মিশ্র অর্থনীতিতে, উৎপাদন বন্টন ও ভোগের পূর্ণ স্বাধীনতা রয়েছে মিশ্র অর্থব্যবস্থায়। সরকার রাষ্ট্রীয় প্রয়োজনীয় দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মিশ্র অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি বিদ্যমান থাকে মিশ্র অর্থব্যবস্থায়। এর পরবর্তীতে এখানে গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস দেওয়া আছে, এগুলো তোমাদের প্রয়োজন কিনা এবং পরবর্তী অধ্যায় তোমাদের প্রয়োজন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বাকি অধ্যায়গুলো নিয়েও।